আজকের যে শিরোনাম, এই শিরোনামটি আপনাদের যেকোনো মানুষের কাছে খুব আশ্চর্য বলে মনে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতাতে নেই। তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। বাংলাদেশে তারেক রহমান সাহেবের শাসন চলছে। সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে বিরোধী দল ১১ দলীয় ঐক্যজোট জামাতের নেতৃত্বে। এটা ধ্রুব সত্য। বিএনপির ক্ষমতা এখন প্রশ্নাতীত। তারা যেখানে হাত দিচ্ছে স্বর্ণ ফুলছে, প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে চাঁদের হাট বসছে। তিনি হাত নাড়ালে মানুষ হেসে দেয়। তিনি কারো দিকে তাকালে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি গাড়ির গ্লাস নামালে বর্ষার আতর গোলাপের সুবাস আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। তিনি যা কিছু করছেন সবই শিরোনাম, হাঁটছেন সংবাদ শিরোনাম। তার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তার কন্যা খেলা দেখতে যাচ্ছেন, তার স্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, কবর জিয়ারত করতে যাচ্ছেন, এগুলো সব এখন সংবাদ শিরোনাম। আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রচলিত রাজনীতির প্রতি আনুগত্য, যেটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল, এর প্রেক্ষিতে সবাই এখন বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করতে পারছেন না। সবার ধারণা ২০৪১ সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে এবং তারেক রহমান সাহেব যতদিন জীবিত আছেন তিনি ক্ষমতায় থাকবেন। তাহলে তার বয়স যদি এখন ৬২ বছর হয়, তাহলে ১০০ বছর যদি তার হায়াত আল্লাহ থাকেন, তাহলে আরও ৩৮ বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তার স্ত্রী যদি ইচ্ছা করেন তিনি হবেন, তা না হলে তার কন্যা জায়মা রহমান হবেন। এটা হলো মানুষের সাধারণ বোধ এবং বুদ্ধি, এবং এটাই আমাদের দেশে হয়ে থাকে যে ক্ষমতার যে বৃত্ত এবং বলয় আছে এর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। মানুষের আমাদের দেশের আরেকটা চরিত্র হলো যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, স্বাস্থ্য আছে, জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, কিন্তু আপনার কোনো মূল্য নেই যদি না আপনি কোনো সরকারি চাকরি না করেন, যদি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার বন্ধুত্ব না থাকে, যদি মন্ত্রী এমপিদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, অথবা আপনি নিজে যদি এগুলো না হন, তাহলে আল্লাহ আপনাকে যত গুণাবলী দিয়েছেন কোনো গুণকে আমাদের এই দেশের মানুষ মনে করে না। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষ মনে করে সবচেয়ে বড় সফলতা। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার আছে, আপনি চোর হন, ডাকাত হন, ব্যাংক লুটেরা হন, জেনাকারী হন, ব্যভিচারী হন, অন্যের হক নষ্ট করেন, এগুলো কোনো বিষয়ই না। আপনি এমপি হয়েছেন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য, আপনি কারোটা মাথায় হাত বুলিয়ে দেবেন, এর জন্য মানুষ লাইন ধরে আপনার পিছনে ঘুরবে। আপনার বগল থেকে গন্ধ আসে, পায়ের নখ পচে গেছে, জুতা খোলা যায় না। আপনি যদি বায়ু ত্যাগ করেন তাহলে ৩-৪ গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে, পশু পাখির মধ্যে কান্নার রোল পড়ে যায়। তারপর আপনি দাঁত মাজেন না, ৪ দিন ৫ দিন ১০ দিন দাঁত মাজেন না, মুখের গন্ধে মানে কি বলবো, আশেপাশে মানে মশামাছি পর্যন্ত দূরে চলে যায়, হলুদ হয়ে গেছে আপনার দাঁত। আপনার জিহ্বা যদি একটু আপনি বের করেন, সাদা ১ ইঞ্চির মতো আপনার দুধের সরের মতো জিহ্বার উপর ময়লা পড়েছে। তারপরেও আপনি খেতে বসছেন, আপনি একটু মাংস খেলেন, ওখান থেকে একটা কামড় দিয়ে হাড্ডির একটা অংশ আশেপাশে একজন কাউকে দিলেন, সে তখন বলবে জীবনে এর সাথে আর কোনো প্রাপ্তি নেই। খাবার টেবিলে পোলাও কুরমা খেতে বসছেন আর আপনি একের পর এক বায়ু ত্যাগ করছেন, আশেপাশের লোকজন বলবে আহা, জীবনে এত আতর, গোলাপ, সেন্ট, পারফিউম, দ্য পারফিউম অফ প্যারিস জীবনে দেখেছি, হুজুরের বায়ুর মতো এত আরামদায়ক বায়ু আর কেউ নেই। এই হলো রাজনীতিকে কেন্দ্র করে, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের আধিক্ষেতা। আমরা ক্ষমতাধরদের কাছে সব বিসর্জন দিই, নিজের ইজ্জত, আব্রু, পরিবার পরিজন, এমনকি অনেকে নিজের স্ত্রী কন্যাকে ক্ষমতাধরদের প্রমোদ বালিকা রূপে
তাদের বিছানায় পৌঁছে দিয়ে বাইরে আবার পাহারাদার হিসেবে বসে থাকে, যেন কেউ হুজুরকে ডিস্টার্ব না করে। তো এই ক্ষমতা, এই কারণে মানুষ ক্ষমতায় যেতে চায়, এই কারণে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না, এই কারণে মানুষ ক্ষমতাকে নিয়ে স্বপ্ন দেখে, আর এটা নিয়ে মানুষ অনার সৃষ্টি হয়। অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাজার হাজার বছর ইতিহাসে সমাজ তখনই সভ্য হয়েছে যখন যে সমাজে দার্শনিকদেরকে, জ্ঞানী গুণীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে, ব্রাহ্মণরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, কবি সাহিত্যিকরা, জ্ঞানী গুণীরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, অলি আল্লাহ গাউস কুতুবরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ, ওই কাল ইতিহাসে অমরত্ব লাভ করেছে। আর আমি যে কাহিনী বললাম, এই কাহিনী যেখানে আছে সেখানে উগান্ডা হবে, বুরুন্ডি হবে, আমাজনের জঙ্গল হবে, সাহারার মরুভূমির সেই যে অসভ্যতামি, সেই রাজ্যে শুরু হয়ে যাবে। আমাদের দেশে যেন এই ঘটনাগুলো না হয়, এই জন্য আল্লাহর কাছে পানাহা চাই। যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেছেন, কিন্তু তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তিনি আবার ক্ষমতা আসতে চান। তিনি অনেক মেহনত করে, কষ্ট করে সেই যমুনাতে এসেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। এখনো পর্যন্ত তিনি এসএসএ প্রোটোকল পাচ্ছেন, এবং সেই প্রোটোকল নিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে কেবলমাত্র যমুনার গেট থেকে তারেক রহমান সাহেবের সামনে আসতে তাকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। 88 বছরের মানুষ, একজন মানুষ কতটা ক্ষমতা লোভী হলে, কতটা ক্ষমতাকে ভালোবাসলে, ক্ষমতার সঙ্গে অ্যাটাচড থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে কোন পর্যায়ে হলে একটা মানুষ এই কষ্ট করতে পারে? কই আমরা তো গেলাম না, আগ্রহী হলো না, আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? হয়তো ক্ষমতা হবে না কোনো দিন, কিন্তু আমাদের মতো এরকম তো হাজার হাজার মানুষ আছে যাদের রাজার কাছে যাওয়ার, মন্ত্রীদের কাছে যাওয়ার, এমপিদের কাছে যাওয়ার, অথবা রাজা মন্ত্রী এমপিদেরকে দাওয়াত করে নিজেদের বাড়িতে তাদেরকে আনার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে এবং অবস্থান আছে। কিন্তু কই, তারা তো এই কাজগুলো করছে না। কিন্তু ইউনূস সাহেব কেন এই কাজগুলো করছেন? ইট মিনস স্টিল তার এই ক্ষমতা ফিরে আসার আশা আকাঙ্ক্ষা আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। 2 নম্বর হলো, সে পার্লামেন্টে গেছেন, দর্শক সারিতে বসছেন। বিশ্বাস করেন, আমি 5 বছর এমপি ছিলাম। এমপি থাকাকালীন অবস্থায় আমার কতগুলো ইনহেরিট পাওয়ার আছে। যেমন সংসদের লাইব্রেরিটা আমি ব্যবহার করতে পারি, সংসদের যে একটা ক্লাব আছে সেই ক্লাবের আমি আজীবন সদস্য। ওখানে ব্যায়াম করা যায়, খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে। এরপর সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য হিসেবে সারা দেশে সার্কিট হাউসগুলো ব্যবহার করার আইনগত আমার অধিকার আছে। আমি তো একদিনের জন্য কোনোদিন সংসদে যাইনি। এমনকি আমার বন্ধুবান্ধব যারা সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বা বর্তমান সংসদ সদস্য রূপে ওই সংসদের ভিতরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে, আমি সেই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত যাইনি। আমি ওদিকে তাকাইও না, আমি কোনোদিন ওখানে চটপটি খাওয়ার জন্য যাই না। কি হয় বলেন তো? কিন্তু তাকে এই সংসদ অধিবেশনে আসতে হয়েছে। তিনি যেখানে কয়দিন আগে তার কাছে গিয়ে সব রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়তো, আর তিনি এখন দর্শক সারিতে বসে সংসদ অধিবেশন তাকে দেখতে হচ্ছে। তার বয়স এখন প্রায় 90 বছর। এই 90 বছর মানুষ কি করে? আল্লাহ বিল্লাহ করে, জিকির করে, আজকার করে, পরকালের কথা চিন্তা করে, নিজের অপরাধের কথা চিন্তা করে, বিনয়ী হয়। আর তিনি এখন জাপান ভ্রমণ করছেন, আর প্রতিদিন কার সাথে তার কি বৈঠক হচ্ছে সেগুলো ইংরেজিতে লিখে ফেসবুকে দিয়ে বেড়াচ্ছেন। তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, তখন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এখন তারেক রহমান সাহেবের যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক পড়ে, ওইভাবে পড়তো। এখন আমার যে লাইক কমেন্ট আছে তার 10 ভাগের 1 ভাগও ডক্টর মোহাম্মদ ইউনূসের হয় না। তারপর তার না আছে লজ্জা, না আছে বোধ, সে করে যাচ্ছে। কেন সে জাপান গেল, কী কারণে গেল,
এই বয়সে এই শরীর নিয়ে তো তার যাওয়ার কোনো দরকার ছিল না। এই গেল এক। মানে ইট মিনস তার মুভমেন্ট দেখে মনে হয় যে সে ক্ষমতাকে ভালোবাসে, ক্ষমতা তার খুবই পছন্দ, ক্ষমতার সাথে থাকতে ভালো লাগে তার, এবং দেশি বিদেশি ক্ষমতাধরদের সাথে তার যে দহরম মহরম সম্পর্ক, এটি তিনি উপভোগ করেন। এ গেল এক পার্ট। দ্বিতীয় পার্ট হলো, যে রয়্যাল বেঙ্গল টাইগার একবার মানুষের মাংস খেয়েছে, সে আর অন্য মাংস খেতে চায় না। তা ক্ষমতালোভী মানুষ যারা একবার ক্ষমতা পেয়েছে, পরবর্তীতে ক্ষমতা যাওয়ার জন্য তারা বেপরোয়া হয়ে পড়ে, নির্মম হয়ে পড়ে, নিষ্ঠুর হয়ে পড়ে, না পারে এমন কোনো কাজ নেই। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যারা বলেন অতীতে ক্ষমতা ধরছিলেন, তারা দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য, মানে যারা ক্ষমতা লোভী মানুষ, তারা না পারে এমন কোনো কাজ নাই। মানে এটা ক্ষমতার যে আকর্ষণ, টাকা, সেক্স মানে যৌন মিলন, অন্য যে কোনো জিনিসের চাইতে, পার্থিব যে কোনো জিনিসের চাইতে এটা সুতীব্র আকর্ষণ, ক্ষমতার আকর্ষণ। ফলে দেখুন, মানুষ যখন ধর্ষণ করতে যায় বা খারাপ কাজ করতে যায়, তখন সে কতটা পশু হয়ে যায়। ক্ষমতা লাভ করতে গিয়েও মানুষ পশু হতে পারে, যদি তার সেই লোভটা থাকে। এখন অন্য পর্যায়ে আসি। তিনি যে ক্ষমতায় এসেছিলেন, সবাই বলে যে এখানে আমেরিকার একটা ব্লেসিং ছিল, আর সেই আমেরিকান ব্লেসিংটা ছিল ডিপ স্টেট পলিসির আন্ডারে। সেই ডিপ স্টেট পলিসিতে কী কী হয়েছে, স্নাইপার রাইফেল কিভাবে গর্জন করেছে, কিভাবে পুলিশ হত্যা হয়েছে, কিভাবে ঢাকা শহরে রক্তের বন্যা বয়ে গেছে, এটা মোরাললেস আমরা সবাই জানি। আচ্ছা, সেই ডিপ স্টেট কি বন্ধ হয়েছে? ডিপ স্টেটের সঙ্গে যারা জড়িত ছিল, হাজার হাজার ক্যাডার, হাজার হাজার অস্ত্র, গোলা বারুদ, হাজার হাজার কোটি টাকার লেনদেন, এই কাজ কি বন্ধ হয়েছে? কারা কারা এর সাথে জড়িত আমরা কি জানি? জানি না। ফলে মানে এই যে এখন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, ইনু সাহেব চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, এটা ডিপ স্টেটের যারা লোকজন, তারা মনে করেন যে এটা একটা সাময়িক বিরতি, একটা মানে অসমাপ্ত রেভলিউশন, অসমাপ্ত বিপ্লব, এটাকে সমাপ্ত করতে হবে। আর তারই ধারাবাহিকতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আবার সামনের সারিতে নিয়ে আসছেন, লাইমলাইটে নিয়ে আসছেন সেই যাকে বলা হয় ডিপ স্টেটের কারসাজি, ডিপ স্টেটের তথ্যপাত্য। আবার অন্যদিকে বর্তমান সরকার, তারাও সেই এই যে আগের 11 যাদের কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল, সেটাকে আবার সামনে নিয়ে আসছে, যেন দ্বিতীয় একটা 11 বাংলাদেশে না ঘটতে পারে। মানে সরকারও ভয়ের মধ্যে আছে। আর যারা ক্ষমতা হারিয়েছে, তারাও ঠিক সেই ডিপ স্টেট, সেই সুদিন, সেই পোলাও কুরমা, কালিয়া কুপ্তা, বিরিয়ানি, সরকারি যে দাপট, এগুলো ভুলতে পারছেন না। এরই ধারাবাহিকতায় পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, চারিদিকে ফুসফাস, ছোট ছোট সমস্যা বড় আকার ধারণ করছে। তেল নিয়ে তেলেস্মাতি হচ্ছে, বিভিন্ন নিয়োগ নিয়ে, বদলে নিয়ে, দপ্তর বন্টন নিয়ে প্রতিদিন তেলেস্মাতি হচ্ছে। আর এর মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার ক্ষমতা আসার খায়েশ হয়, আবার সুযোগ হয়, সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক, এটা কি খুবই অযৌক্তিক বা অসম্ভব বিষয়? বা ইতিপূর্বে কি এই ধরনের ঘটনা ঘটেনি? ইতিহাসে একটু খোঁজ নিয়ে আসেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।